আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রশাসনের চতুর্মুখী লড়াই, হাসিনার অলিগর্গ আমলারা গুরুত্বপূর্ণ পদ ছাড়তে নারাজ। ভারতীয়দের লাথি মেরে বের করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হাসিনা সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত, HRW'র প্রতিবেদন। সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিচার শুরু। 13 জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে। সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল। প্রশাসনের চতুর্মুখী লড়াই, হাসিনার অলিগর্গ আমলারা গুরুত্বপূর্ণ পদ ছাড়তে নারাজ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের 6 মাস হয়েছে, এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে হাসিনার অলিগর্গ আমলাদের বিতাড়িত করতে পারেনি, বরং বিগত সরকারের বিতর্কিত আমলা এবং জামায়াত চেতনাধারীরা একতাবদ্ধ হয়ে কৌশলে দল নিরপেক্ষ চৌকস আমলা জাতীয়তাবাদী ধারায় বিশ্বাসী আমলাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করছে। মুজিববাদী ও জামায়াত চেতনার আমলারা জোটবদ্ধ হয় এখনও দুর্নীতিমুক্ত, দক্ষ, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে পারেননি অন্তর্বর্তী সরকার। প্রশাসনে ফ্যাসিবাদরা দায়িত্ব থাকার কারণে এখনও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন হয়নি। অবশ্য কয়েকজন উপদেষ্টার অদক্ষতা, অদূরদর্শিতা ও আমলাতন্ত্রের জটিলতা না বুঝে আমলাদের উপর নির্ভরতা এর জন্য দায়ী। এনজিও থেকে উঠে আসা উপদেষ্টাদের কারো কারো এখনও তথাকথিত প্রগতিশীল মানসিকতাও কম দায়ী নয়, অথচ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আবার বলে আসছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কর্মকর্তাদের বিচার করা হবে। এগুলো মুখে বলা হচ্ছে, বাস্তবে তা প্রশাসনে দেখা যাচ্ছে না। এদিকে অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সচিব পদে দায়িত্ব পালন করে আসছেন ফ্যাসিবাদরা। তবে বড় বড় মন্ত্রণালয়ের সচিব পদ ছাড়তে নারাজ। এজন্য এখন ফ্যাসিবাদী আমলারা পদে থাকতে উপদেষ্টাদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হয়নি। ইতিমধ্যে প্রশাসন দখলে চলছে চতুর্মুখী লড়াই। অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ লড়াই শুরু করেছে, তবে প্রশাসনে মাঠ ছাড়তে নারাজ আওয়ামী লীগের ফ্যাসিবাদ আমলারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 6 মাসের মধ্যে প্রথমে প্রশাসন দখলে নিতে এগিয়ে জামাতপন্থী সরকার ও জামায়াতপন্থী কর্মকর্তাদের রোষানলে পড়ে বিএনপিপন্থী বঞ্চিত কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না। আওয়ামী লীগপন্থীরাও চেষ্টা চালিয়ে আসছেন। আবার নতুন করে প্রশাসন দখলে নিতে পরিকল্পনা শুরু বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। তারা ইতিমধ্যে মাঠ প্রশাসনের জেলা উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক চালিয়ে যাচ্ছেন। তবে কয়েকজন উপদেষ্টা তাদের নিজ নিজ মন্ত্রণালয় পছন্দদের সরকারি কর্মকর্তাকে বদলি ও নিয়োগ দিয়ে বলয় তৈরি করছেন। প্রশাসনে গতি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার নানান উদ্যোগ নিলেও এখনও তা ফলপ্রসূ হচ্ছে না। প্রশাসনে পদোন্নতি বঞ্চিত হওয়ার আশঙ্কা বা ভালো পোস্টিং না পাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ভারতীয়দের লাথি মেরে বের করে দিল ট্রাম্প। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর এতেই কপাল পুড়াচ্ছে ভারতীয়দের। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছেন তিনি। সামরিক বাহিনীর একটি বিমানে করে তাদের ফেরত পাঠাচ্ছেন এই মাস্টারমাইন্ড। ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিল, তবে ঠিক কী কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সম্পর্কের এই টানাপোড়েন, তার কারণ জানা যায়নি এখনও। এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর, যার ফলে প্রায় 20,000 ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে ভারতীয় অভিবাসীদের কিছু অংশ সামরিক বাহিনীর C-17 বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়। ট্রাম্প শুধু যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন তা কিন্তু নয়, ভারত ছাড়াও গুয়েতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউস। তাতে দেখা গিয়েছিল মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে, তাদের সকলের কোমরে বাধা রয়েছে চেন, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর সহযোগিতা নিচ্ছেন। এদিকে ভারতীয় অভিবাসীদের এভাবে ফেরত পাঠানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে সমালোচনার ঝড়। কেউ বা আবার বাহবাও দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টকে। হাসিনা সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত, HRW'র প্রতিবেদন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW দাবি করেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা গুমের ঘটনার তদারকিতে জড়িত ছিলেন। সংস্থাটি জানায় শেখ হাসিনা, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সাম্প্রতিক প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক
50 পৃষ্ঠার প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। জাতীয় কমিশন দ্বারা গঠিত গুমের ঘটনা তদন্তকারী দল গত 14 ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসন আমলে 3,500-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। HRW আরও দাবি করেছে, গুমের সাথে জড়িত কর্মকর্তারা সংস্থাটিকে জানিয়েছে যে শেখ হাসিনা ও তার সরকারি শীর্ষ ব্যক্তিরা এসব গুমের ঘটনার সম্পর্কে অবগত ছিলেন। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গোপন আটক কেন্দ্রে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের পর বছর তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। এদিকে সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির বিচার শুরু। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। এদিন সকাল 10:30টায় তিনি আদালতে হাজির হন। এ সময় তার আইনজীবী PM মাহাদি হাসান অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি মামলার কথিত ঘটনার সঙ্গে জড়িত নয়, তার বিরুদ্ধে মামলার কথিত ঘটনা মিথ্যা, আসামি সম্পূর্ণ নির্দোষ। আসামি সেই সময় পারিপার্শ্বিক ঘটনা সম্পর্কে ফেসবুক পোস্ট অনুযায়ী নিজস্ব অভিমত প্রকাশ করেছেন। সেই পোস্টের বাদীর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। দ্বন্দ্ববিধি 499/500 ধারার বিধানে মানহানির ক্ষেত্রে যেই ব্যক্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য হয়েছে সেই ব্যক্তি নিজে এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে তার বাবা মা অথবা নিকটাত্মীয় এই মানহানি মামলা করতে পারেন। এই মামলার বাদী শহীদ আবু সাইদের বাবা ডক্টর মোহাম্মদ ইউনূসের রক্তের সম্পর্কিত কেউ নন। বাদীর দায়ের করা অভিযোগের আইনগত কোনো ভিত্তি নেই বিধায় আসামি অব্যাহতি পাওয়ার হকদার বটে। এ সময় বাদীপক্ষের আইনজীবী খাদিমুল ইসলাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি ইচ্ছাকৃতভাবে ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তিনি ফেসবুকে এই মানহানিকর পোস্ট দিয়েছেন। এই মামলার বাদী সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন ও 11 দিন জেল হাজতে ছিলেন, তাই এই মামলা দায়েরের ক্ষেত্রে আইনগত বাধা ছিল না। এই মামলার অভিযোগ গঠনের যথেষ্ট উপাদান রয়েছে, তাই অভিযোগ গঠনের প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দ্বন্দ্ববিধির 500 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 13 জেলায় বিএনপিতে নতুন কমিটি, আরও পরিবর্তন আসছে। তৃণমূলকে শক্তিশালী ও সংগঠিত করতে বিএনপির জেলা কমিটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নেতৃত্ব দেওয়া হচ্ছে তরুণ নেতাদের হাতে। সামনে আরো পরিবর্তন আনা হবে। এরই অংশ হিসেবে সারা দেশে কর্মী সভা ও বর্ধিত সভা করছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে 31 দফাকে ঘিরে বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সংগঠন। দল পুনর্গঠনের প্রক্রিয়ায় 2রা ফেব্রুয়ারি মেহেরপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি এবং চট্টগ্রাম দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ 13টি জেলার নতুন আহ্বায়ক কমিটি করেছে বিএনপি। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলার সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি কমিটি অনুমোদন করেছে দলটি। এর আগে গত 4 নভেম্বর 10টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ এবং আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। ওদিকে কেন্দ্রের কঠোর বার্তা ও অবস্থানের পরও তৃণমূল বিএনপির দ্বন্দ্ব সংঘাত এড়ানো যাচ্ছে না, বরং বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তৃণমূলের দ্বন্দ্ব সংঘাত দূর করতে গলঘর্দম অবস্থায় পড়েছে দায়িত্বপ্রাপ্ত নেতারা। সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল। শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি লিখেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরি চুক্তি আগে থেকে বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে। ওমান প্রসঙ্গে উপদেষ্টা লিখেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আসিফ নজরুল আরও লিখেন, এখনো পর্যন্ত সব প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলো অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব। তিনি লিখেন, প্রবাসী কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয়, তবু আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে 2-1 দিনের মধ্যে বসবো।